স্নেহের ছাত্ররা, আজ সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের নগর, বণিক ও বাণিজ্য সম্পর্কে তোমাদের পড়াবো। এই অধ্যায়ে তোমরা মধ্যযুগের নগর, বণিক এবং বাণিজ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং এই অধ্যায়ের শেষেই দেখতে পাবে ইউরোপীয় বণিকরা আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। সর্বপ্রথম ইউরোপীয় বণিক ভাস্কো দা গামা জলপথে কিভাবে আমাদের দেশ আবিষ্কার করেছে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা কিভাবে আবিষ্কার করেছে এবং এই দেশে এসে তার ব্যবসা বাণিজ্য, পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ইউরোপীয় দেশ আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করেছিল। সর্বশেষ এসেছিল ইংরেজ। সপ্তম শ্রেণী, বিষয় ইতিহাস, ষষ্ঠ অধ্যায় নগর, বণিক ও বাণিজ্য। মধ্যযুগের নগর, বণিক ও বাণিজ্য সম্পর্কে আজ বলবো। শহর ও নগর শব্দগুলি তোমাদের অনেকেরই জানা। নগর শব্দটা সংস্কৃত শব্দ থেকে এসছে, আবার শহর শব্দটি এসছে ফরাসি শব্দ থেকে। সুলতানি ও মুঘল আমলে ভারতে গ্রাম ছিল, আবার ছিল অনেক শহর এবং নগর। কোনোটা আর্থিক লেনদেনের প্রাণকেন্দ্র, আবার কোনোটা বাণিজ্যিক কেন্দ্র। এরকমই জনবসতি, প্রশাসন, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ কেন্দ্রের সংযোগ গড়ে ওঠে এই শহর এবং নগর। নগর গড়ে ওঠার অনেকগুলি কারণ ছিল: প্রশাসনিক কেন্দ্র, ব্যবসা বাণিজ্য, নদীপথে যোগাযোগ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা সুরক্ষিত এবং ধর্মীয় স্থান। এই সমস্ত কেন্দ্র করে যে অঞ্চলটা সেই সময় বেশ প্রভাব প্রতিপত্তি বিস্তার করে উঠেছিল, সেই অঞ্চলটাকেই কেন্দ্র করে গড়ে উঠেছিল নগর এবং শহর। নগর এবং শহরের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। তোমরা জানো, নগর এবং শহরগুলি দুর্গ দ্বারা সুরক্ষিত ছিল। নগর এবং শহরগুলি ছিল বড় বাজার, তার ভেতরে রাজপ্রাসাদ ছিল, ভেতরে ধর্মীয় স্থাপনা ছিল, কারিগর এবং বণিকদের বসবাস ছিল এই নগর বা শহরের মধ্যবর্তী অঞ্চলে। অনেক নগর এবং শহর গড়ে উঠেছে দুর্গকে কেন্দ্র করে। দুর্গের ভিতর এই নগর এবং শহরগুলো গড়ে উঠেছিল। বেশ কয়েকটি নগর যার প্রতিষ্ঠাতা ছিলেন সেই সময়কার সুলতানরা, যেমন কিলাই রাই পিথোরা পৃথ্বীরাজ চৌহান, শ্রী আলাউদ্দিন খেলজি, শাহজাহানাবাদ সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন। দিল্লি শহর গড়ে ওঠার যে কারণগুলি ছিল সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলি ভৌগোলিক কারণ। ভৌগোলিকভাবে দিল্লির অবস্থান আরাবল্লী শৈলশিরার একটি প্রান্ত ও যমুনা নদী বিধৌত সমতলের সংযোগস্থল। এখানে আরাবল্লীর পাথর দিয়ে জমির ঢাল অনুযায়ী সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজ ছিল। আবার যমুনা নদী এখানে প্রধান জলপথ, শহরের পূর্ব দিকের প্রকৃতি সীমানা। ফলে বহু যুগ ধরেই একদিকে রাজারাজরা, অন্যদিকে বণিকবৃন্দ এই অঞ্চলটির দিকে আকৃষ্ট হয়েছে। দিল্লি শহর গড়ে ওঠার সুন্দর বর্ণনা দিয়েছেন ঐতিহাসিক ইসামি। তিনি লিখেছেন যে প্রদীপের আলোক শিখার চারপাশে যেমনভাবে পতঙ্গের ভিড় জমে ওঠে, তেমনি আরব, ইরান, চীন, মধ্য এশিয়া বা বাইজেন্টাইন থেকে অভিজাত ব্যক্তি, নানা ধরনের শিল্পী, কারিগর, চিকিৎসক, রত্ন ব্যবসায়ী, সাধু সন্ত সকলেই এসে ভিড় করল এই নতুন শহরে। দিল্লি শহরটি অনেকবার ভাঙা করা হয়েছে। মহাভারতের ইন্দ্রপ্রস্থ নামে একটি নগরের কথা বলা হয়েছে, সেটি আজকের দিল্লি বলে অনেকে মনে করেন। কেউ কেউ আবার মনে করেন মৌর্য শাসকের জনৈক বংশধরের আমলে খ্রিস্টপূর্ব প্রথম শতকে দিল্লি তৈরি হয়েছিল। দিল্লির পাশে যমুনা নদীর তীরে আরেকটি শহর গড়ে ওঠে। এই শহরটি আগ্রা নামে পরিচিত। যমুনা নদীর পাড় ভেঙে আগ্রা শহর ক্রমশই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। ফলে এই অঞ্চলে প্রাসাদ দুর্গ মুঘল বাদশাহের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য আর যথেষ্ট বড় ছিল না। তাই তৈরি করা হলো শাহজাহানাবাদ। শাহজাহানাবাদ তৈরি হয়েছিল 1639 খ্রিস্টাব্দে। 1648 খ্রিস্টাব্দে শাহজাহান আগ্রা থেকে সেখানে চলে আসেন।
এই শহরের মুখ্য স্থাপত্যগুলো হলো লাল রঙের বেলে পাথরের তৈরি। দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের অভাব। অত লোকের জন্য বর্ষার জল ধরে রাখা সম্ভব ছিল না। সুলতানরা কয়েকটি হৌজ বা পুকুর খুঁড়ে দিলেও জলের সমস্যা থেকে যায়। কাজেই শহর আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে যমুনা নদীর দিকে। নদী ঘন ঘন খাত পরিবর্তন করলে জলের সমস্যাও আরও বেড়ে যায়। শাহজাহানাবাদের নাগরিক বসতি ছিল মিশ্র প্রকৃতির। এখানে নানা শ্রেণীর মানুষ বসবাস করত এবং তাদের জন্য আলাদা আলাদা বসত বাড়ি ছিল। যেমন সবচেয়ে বড় এবং সুন্দর বাড়িগুলোকে বলা হতো হাভেলি। এর থেকে নিচু স্তরে বাড়িকে বলা হতো মকান বা কোঠি। সবচেয়ে ছোট ঘরকে বলা হতো কুটুরি। বড় বাড়ির আশেপাশে ছোট ছোট কুঁড়ে ঘর তৈরি হতো। এইসব কুঁড়ে ঘরে সাধারণ সৈনিক, দাস দাসী, কারিঘর প্রমুখ মানুষজন থাকত। বসতি এলাকায় কোনো বিভাজন ছিল না। দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের প্রভূত বিস্তার ঘটেছিল। শহর ও গ্রামের মধ্যে নানা দ্রব্য আমদানি ও রপ্তানি হতো। এইসব দ্রব্যগুলির মধ্যে ছিল খাবার তেল, ঘি, আনাজ, ফল, গালিচা এবং হাতির দাঁতের নানা রকম শৌখিন দ্রব্য। ব্যবসা দেখার জন্য ব্যবসায়ীদের সংগঠন গিল্ড ছিল। এছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যবসা করতে গিয়ে হুন্ডি নামক এক ধরনের কাগজের মুদ্রা এরা চালু করেন। বণিকরা কোনো এক জায়গায় শরাফকে টাকা জমা নিয়ে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধা হয়েছিল। শরাফ এরা আজকে ব্যাংকের মতো সেকালে টাকা বিনিময়ের কাজ করত। এরা ধাতুর মুদ্রা কতটা খাঁটি তাও পরীক্ষা করে দেখে নিত। ছিল দালাল, এরা ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ বজায় রাখত, জিনিসের দাম ঠিক করে দিত। আমদানি করত ঘোড়া, রেশম, কার্পেট, সোনা, রূপা, কাঁচ, আতর। রপ্তানি করত মসলিন, সুতি কাপড়, মশলা, নীল, হাতির দাঁতের কাজ। বাংলার মসলিন ও সুতি কাপড় সেই সময় বিদেশে রপ্তানি করা হতো। বিশেষ করে মধ্যপ্রাচ্যে এর খুব চাহিদা ছিল। পর্তুগিজ বণিক ভাস্কো ডা গামা সর্বপ্রথম ভারতে এসেছিলেন। এরপর একে একে ওলন্দাজ, ব্রিটিশ, ফরাসি, ডেনমার্ক বাংলা তথা ভারতে তারা ব্যবসা বাণিজ্যের ঘাঁটি স্থাপন করেন এবং এখান থেকেই শুরু হয় নতুন অধ্যায় এবং ব্যবসা বাণিজ্যের এক নতুন রূপ ও নতুন যুগের সূচনা। পর্তুগিজদের ঘাঁটি ছিল দিউ, দমন, গোয়া, কালিকট। ফরাসিদের ঘাঁটি ছিল চন্দ্রনগর, পন্ডিচেরি, মাহে। ব্রিটিশদের ঘাঁটি ছিল সুরাট, মছলিপট্টনম এবং শ্রীরামপুরে ডেনমার্ক এবং কোচিন ওলন্দাজদের ব্যবসা বাণিজ্যের ঘাঁটি ছিল। ধন্যবাদ।